হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সায়েন্স স্পেস। তো আজকে আমরা আলোর পার্ট 9 নিয়ে চলে এসেছি। আমরা আগের ভিডিওতে মানে আলোর পার্ট 8-এ হাইপারমেট্রোপিয়া এবং মায়োপিয়া এবং চোখের গঠন দেখেছিলাম। হাইপারমেট্রোপিয়া আর মায়োপিয়া ছিল চোখের দু প্রকার ত্রুটি এবং তাদের প্রতিকার সম্পর্কে আমরা জেনেছিলাম। তোমরা যদি পার্ট 1 থেকে পার্ট 8 অব্দি আলো না দেখে থাকো তাহলে আগে সেগুলো কমপ্লিট করে দেখবে, তারপর পার্ট 9টা দেখবে। 1 থেকে 8 পর্যন্ত লিঙ্কগুলো আমি কমেন্ট আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকে আমরা আলোর পার্ট 9-এ শুরু করতে চলেছি আলোর বিচ্ছুরণ। প্রথমে আমরা আলোর বিচ্ছুরণ পড়বো, তারপর আলোর তরঙ্গ পড়বো, তারপর আলোর বিক্ষেপণ পড়বো। এই তিনটে জিনিস হয়ে গেলে আমাদের আলোটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আশা করি আমরা এই ভিডিওতে আলো পুরোপুরি শেষ করতে পারবো। তো চলো আমরা প্রথমেই শুরু করব আলোর বিচ্ছুরণ। প্রথমে আমরা কি শুরু করব? আলোর বিচ্ছুরণ। আলোর বিচ্ছুরণ কাকে বলে তোমাদেরকে আগে জানতে হবে। আমি এই ছবিটা কেন এঁকে রেখেছি সেটা তোমরা সংজ্ঞাটা বললে বুঝতে পারবে। আলোর বিচ্ছুরণের সংজ্ঞাটা হলো যে কোনো বহুবর্ণী আলো, তোমরা স্ক্রিনের ওপর সংজ্ঞাটা দেখতে পাবে, কোনো বহুবর্ণী আলো যদি কোনো স্বচ্ছ মাধ্যম, যেরকম স্বচ্ছ মাধ্যম কি কি পড়েছিলাম আমরা, কাঁচের স্ল্যাব পড়েছি আর প্রিজম পড়েছি, ওই জন্যই বললাম যে আগের ভিডিওগুলো দেখতে। প্রিজম এবং কাঁচের স্ল্যাব হচ্ছে দুটি স্বচ্ছ মাধ্যম। এই স্বচ্ছ মাধ্যমে যদি কোনো বহুবর্ণী আলো বলতে সাদা আলো, একটা আলোর ভিতরে যদি অনেকগুলো আলো থাকে, সাদা আলোর ভিতরে অনেকগুলো আলো থাকে, যেটা হচ্ছে এই কটা আলো, 7টা আলো থাকে, এইটা তোমরা এখানে বুঝতে পারবে। তাহলে কোনো বহুবর্ণী আলো যদি কোনো স্বচ্ছ মাধ্যমে বিশ্লেষিত হয়ে বা বিশ্লিষ্ট হয়ে অনেকগুলি একবর্ণী আলোতে পরিণত হয়। একবর্ণী আলো মানে কি? বেগুনি আলো, নীল আলো, এটা আকাশী, তারপর হলুদ, সবুজ, এগুলো হচ্ছে একটা হচ্ছে একবর্ণী আলো। আর সাদা আলোটা হচ্ছে এই আলোগুলোর সংমিশ্রণ, ওই জন্য সাদা আলোকে আমরা বহুবর্ণী আলো বলে থাকি। ঠিক আছে, তো সংজ্ঞাটা কি দাঁড়ালো? যে পদ্ধতিতে বহুবর্ণী আলো একটি স্বচ্ছ মাধ্যমে বিশ্লিষ্ট হয়ে একবর্ণী আলোতে উৎপন্ন করে, সেই পদ্ধতিটা হচ্ছে আলোর বিচ্ছুরণ। ঠিক আছে, এবারে এই আলোর বিচ্ছুরণটা কেন ঘটে সেটা আমাদের জানা। এবার নেক্সট স্টেপে আমরা সেটা জানবো। তার আগে দেখো, এইটা হচ্ছে একটা স্বচ্ছ মাধ্যম প্রিজমের প্রধান ছেদ, এটা প্রিজমে আলোর বিচ্ছুরণ দেখেছি। এটা প্রিজমে কি হয়, একটা সাদা আলো যখন এসে পড়ে এখানে, তখন সেই আলোটা প্রিজমের জানি আমরা পড়েছিলাম, আলোর যখন আমরা চ্যুতিকোণ নির্ণয় করেছি প্রিজমে, তখন আমরা দেখেছিলাম যে আলোর চ্যুতিকোণ নির্ণয় করার সময় যে ভূমির দিকে বেঁকে যায় প্রিজমের ক্ষেত্রে, এটা প্রিজমের ধর্ম ছিল। তো এখানে আলোর প্রতিসরণ যখন হচ্ছে, প্রতিসরণের পর এখানে আপতিত হওয়ার পর এখানে প্রত্যেকটা আলো, এই 7টা আলোতে ভেঙে যাচ্ছে। আর এই আলোগুলো এখানে যদি একটা পর্দা রেখে দিই আমরা, এটা একটা পর্দা, তাহলে পর্দাতে আমরা 7টা আলো দেখতে পাবো। যদি আমরা নিচের দিক থেকে সাজাই তাহলে সেটাকে বলি বেনি আসহ কলা বা ভিপজিওর, VIBGYOR, ভিপজিওর। এটা আমরা রামধনুতে এই রংটা দেখতে পাই, কারণ ওখানেও আলোর বিচ্ছুরণটা ঘটে। তো এই ব্যাপারটা হচ্ছে আলোর বিচ্ছুরণ, এটা প্রিজমে ঘটলো। এবার কেন ঘটলো? আমরা যখন চ্যুতিকোণটা নির্ণয় করেছি তখন আমরা তো একটাই রশ্মি দিয়েছিলাম যে আমরা চ্যুতিকোণ বের করেছিলাম। তাহলে সাদা আলো যখন আমরা দিচ্ছি তখন আমরা একবর্ণী আলো নিয়েছিলাম। এখন সাদা আলো যখন আমরা নিচ্ছি তখন এরকম 7টা আলোতে কেন বিশ্লিষ্ট হয়ে যাচ্ছে বা আলোর বিচ্ছুরণটা কেন ঘটছে, সাদা আলো কেনই বা 7টা আলোতে ভাঙতে গেল, সেটাই আমাদের জানার বিষয়। ঠিক আছে, তো আমরা এবার আলোর বিচ্ছুরণের কারণটা দেখবো। তোমরা এই জিনিসটা, ছবিটা একটু ভালো করে দেখে নাও। আমি রাফলি আঁকার চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পারবে। এটা হচ্ছে প্রিজম, একটা স্বচ্ছ মাধ্যম। তাহলে স্বচ্ছ মাধ্যমে আমি বললাম যে আলো বিশ্লিষ্ট হয়, তাহলে এটা স্বচ্ছ মাধ্যমে আলোর বিশ্লেষণ। ঠিক আছে, আর কাঁচের স্ল্যাবে কেন দেখায়নি, কাঁচের স্ল্যাবের ব্যাপারটা এরপরে আমি বলবো। তাহলে আমরা এখানে প্রথমেই জানলাম যে আলোর বিচ্ছুরণ কাকে বলে, আর একটা স্বচ্ছ মাধ্যম প্রিজমে আলোর বিচ্ছুরণটা কিভাবে ঘটলো। এইবার আমরা জানবো আলোর বিচ্ছুরণের কারণ। ঠিক আছে, এবার আমরা জানবো আলোর বিচ্ছুরণে কেন প্রিজমের মধ্যে দিয়ে বা স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় একটা সাদা আলো বিশ্লিষ্ট হয়ে 7টা আলো তৈরি করছে। আসলে সাদা আলো হচ্ছে বহুবর্ণী আলো। সাদা আলোর মধ্যে 7 ধরনের আলো থাকে। এইবার এই 7 ধরনের আলো শুধুমাত্র স্বচ্ছ মাধ্যমগুলোতেই কেন বিশ্লিষ্ট হচ্ছে, এমনি বায়ুমণ্ডলের মধ্যে তো তাহলে আমরা অনেক রকম আলো দেখা উচিত আমাদের, কেন দেখতে পাই না? সেটা হচ্ছে কারণ আমরা এই ব্যাখ্যাটা আমরা স্নেলের সূত্রের সাহায্যে করব। স্নেলের সূত্রের সাহায্যে বিচ্ছুরণ, স্নেলের সূত্রের সাহায্যে আমরা বিচ্ছুরণের ব্যাখ্যাটা করব। ঠিক আছে, দেখো আমি যখন আগের যে কোনো একটা ভিডিওতে আমি একটা সূত্র বলেছিলাম, আমরা যখন আলোর প্রতিসরণের ভিডিওতে পড়েছিলাম, সেটা মেবি পার্ট 6 or 7 ছিল, ঠিক মনে পড়ছে না আমার, তোমরা চেক করে নেবে, লিঙ্কগুলো পেয়ে যাবে ডেসক্রিপশনে, কমেন্ট বক্সে। তো ওখানে তোমরা দেখেছি একটা সূত্র আমি বলেছিলাম যে প্রতিসরাঙ্ক মিউ সমান হচ্ছে C/V, এই একটা আমি সূত্র বলেছিলাম। আর আমরা স্নেলের সূত্রটা জানি, মিউ সমান sin I/sin R। এই দুটো সূত্র থেকে আমরা আলোর বিচ্ছুরণের ব্যাখ্যাটা জানতে পারবো। দেখো
এই দুটো সূত্র দিয়ে আমরা আলোর বিচ্ছুরণের ব্যাখ্যাটা জানতে পারবো। আমরা আলোর বিচ্ছুরণে বলেছিলাম যে ওই প্রতিসরণের ভিডিওতে আমরা বলেছিলাম যে মিউ সমান হচ্ছে সি বাই ভি। মিউটা হচ্ছে প্রতিসরাঙ্ক আর এটা হচ্ছে আলোর বেগ, এইটা হচ্ছে ওই মাধ্যমে আলোর বেগ, ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক নির্ভর করে সেই মাধ্যমে সেই আলোটার বেগ কত। মানে ধরেন আমি একটা এখানে নীল আলো নিয়েছি বা সাদা বা হলুদ আলো নিয়েছি বা সবুজ আলো নিয়েছি, তাহলে তার প্রতিসরাঙ্কটা নির্ভর করবে তার সেই মাধ্যমে তার বেগের উপর, সেই মাধ্যমে বেগের উপর। আর এটা হচ্ছে শূন্য মাধ্যমে বেগ। এইবার কথাটা হচ্ছে যে প্রত্যেকটা আলো, সব রকমের আলো, যে 7 রকমের আলোর কথা বললাম, যে সাদা আলো 7 রকম আলো দিয়ে তৈরি, প্রত্যেকটা আলোর বেগ শূন্য মাধ্যমে সমান হয়। কি বললাম? শূন্য মাধ্যমে প্রত্যেকটা আলোর বেগ কি হয়? সমান হয়। এইবার যখন তারা অন্য মাধ্যমে প্রবেশ করে, যখন তারা অন্য মাধ্যমে প্রবেশ করলো, ধরে নাও প্রিজমের মাধ্যমে প্রবেশ করলো, প্রিজমটা কাচের তৈরি, তাহলে কাঁচ মাধ্যমে তাদের প্রত্যেকের বেগটা পাল্টে যায়, প্রত্যেকের বেগটা পাল্টে যায়। তাহলে প্রত্যেকের বেগ যখন পাল্টে যাচ্ছে, তাহলে এর ক্ষেত্রে এটা ধরে নাও আর সাদা আর লাল আলোর ক্ষেত্রে, এইটা ধরে নাও জি লিখেছি সবুজ আলোর ক্ষেত্রে, তাহলে এখানে C/V1 হবে, এখানে ধরে নাও C/V2। এইটা ধরে নাও ব্লু কালারের আলোর ক্ষেত্রে, মানে নীল আলোর ক্ষেত্রে, এখানে C/V3। তাহলে দেখো সবার প্রতিসরাঙ্ক কিন্তু আলাদা আলাদা আসবে, সবার প্রতিসরাঙ্কটা কি আসবে? আলাদা আলাদা, সবার প্রতিসরাঙ্ক আলাদা আলাদা আসবে। তাহলে সবার প্রতিসরাঙ্ক যদি আলাদা আলাদা আসে, তাহলে সবার এইটা যদি আমি ধরি যে এটা যদি ধরো প্রিজমটা ছিল, এবার সাদা আলোটা তোমার একটা কোণেই আপতিত হয়েছে, এইখান থেকে বিশ্লিষ্ট হয়েছে, এইভাবে এইখান থেকে এইভাবে বিশ্লিষ্ট হয়েছে, তাই তো? এখান থেকে বিশ্লিষ্ট হয়েছে। প্রতিসরণ কোণটা কিন্তু একই, এই আপতন কোণটা কিন্তু একই, সাদা আলোটা কিন্তু একটা কোণেই আপতিত হয়েছে। এখানে যদি অবিলম্বটা টানি, তাহলে এইটা হচ্ছে তোমার আপতন কোণ। তাহলে আপতন কোণটা কিন্তু সবার ক্ষেত্রে একই। তাহলে মিউ আর সমান কি হবে? এখানে আইটা একই থাকলো, এইটা R1 হয়ে গেল। তাহলে আমার আইটা সবার ক্ষেত্রে যদি একই আপতন কোণ ধরি, যে একটা আপতন কোণে আপতিত হয়েছে, সাদা আলোটা একটা কোণে আপতিত হয়েছে, আর এখানে এটা মিউ জি সমান হয়ে যাবে তোমার সাইন আইটা একই থাকবে, আর আরটা হয়ে যাবে সাইন R2। সেরকম এখানে মিউ বি সমান হয়ে যাবে সাইন আই বাই সাইন R3। মানে কি বলতে চাইছি আমি বলতে চাইছি যে গ্রিন, ব্লু আর রেড, লাল, সবুজ আর ব্লু, সবার ক্ষেত্রে প্রতিসরাঙ্ক আলাদা হলো কেন? কারণ তারা কাঁচ মাধ্যমে প্রবেশ করেছে। শূন্য মাধ্যমে তাদের বেগ সমান হয়, কিন্তু কাঁচ মাধ্যমে তাদের বেগটা কি হয়? আলাদা হয়। তাহলে কাঁচ মাধ্যমে যদি বেগ আলাদা হয়, তাহলে প্রতিসরাঙ্ক আলাদা হচ্ছে। প্রতিসরাঙ্ক আলাদা হলে তাদের স্নেলের সূত্র অনুযায়ী তাদের প্রতিসরণ কোণটা আলাদা হচ্ছে। এখানে দেখো আপতন কোণটা একই আছে। কেন আপতন কোণটা একই? কারণ প্রিজমের মধ্যে একটা, আমি ছবিটা এর পরে আঁকছি, এটা মুছে দেওয়ার পর, তো তাহলে আমরা প্রতিসরণ কোণটা সবার আলাদা আলাদা পাবো। সবার আপতন কোণ কিন্তু একই। কেন? সাদা আলো একটা কোণে আপতিত হয়েছে। এবার আপতিত হওয়ার পর যখনই কাঁচ মাধ্যমে প্রবেশ করছে, তখন তাদের নিচের যে R1 এর ভ্যালুটা, এই R1 এর ভ্যালুটা বা R2 বা R3, প্রতিসরণ কোণটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। কেন? কারণ মিউ আর হয়ে গিয়েছে, এগুলো মিউ জি মিউ আর সবার আলাদা আলাদা মান হচ্ছে। কেন? কারণ বেগ আলাদা হয়েছে বলে। তাহলে বেগ আলাদা হয়েছে, অন্য মাধ্যমে ঢুকছে, কাঁচ মাধ্যমে ঢুকছে, ওই জন্য বেগ আলাদা হচ্ছে। বেগ আলাদা হওয়ার জন্য প্রতিসরাঙ্ক আলাদা হচ্ছে, প্রতিসরাঙ্ক আলাদা হওয়ার জন্য প্রতিসরণ কোণ আলাদা হচ্ছে। ওই জন্য প্রত্যেকটা আলো আলাদা আলাদা ভাবে প্রতিসৃত হয়। কাঁচ মাধ্যমে বা প্রিজমের কোন স্বচ্ছ মাধ্যমে প্রত্যেকটা আলো আলাদা আলাদা কোণে, আলাদা আলাদা প্রতিসরণ কোণে প্রতিসৃত হয়। ওই জন্য সেগুলো বিশ্লিষ্ট হয়ে যায়। বুঝতে পারলে? আর বায়ুমণ্ডলে কি হয়? বায়ুমণ্ডলে প্রত্যেকটা আলো শূন্য মাধ্যমে রয়েছে বা বায়ু মাধ্যমে রয়েছে, ওই জন্য ওদের বিশ্লেষণ হয় না, কারণ তারা একটা স্বচ্ছ মাধ্যমের মধ্যে, এই একটা মাধ্যমের মধ্যে রয়েছে, তার বেগের পার্থক্যটা ঘটে না। ঠিক আছে, বেশ। এবার তাহলে আমরা ছবিটা যদি আমি এখানে আঁকি, ছবিটা এঁকে যদি একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে দেখো আমি যে প্রথম ছবিটা এঁকেছিলাম সেটা কিভাবে এলো, সেই জিনিসটা একটু তোমরা বোঝার চেষ্টা করো। যে আমি এখানে ধরে নাও এভাবে প্রিজমটা এঁকেছি, এইভাবে প্রিজমটা এঁকেছি, এইখানে একটা আলোটা পড়লো, সাদা আলোটা পড়লো, আর এখানে অভিলম্বটা টানলাম, তাহলে এইটা হচ্ছে আপতন কোণ। ঠিক আছে। এবার যখনই ভিতরে প্রবেশ করলো, তখন লাল আলো প্রতিসরণ কোণ আলাদা হবে, এরকম প্রতিষ্ঠিত হলো। সবুজ আলো এরকম হলো, আরেকটা আলো এরকম হলো, আরেকটা আলো এরকম হলো, সবার প্রতিসরণ কোণ আলাদা। প্রতিসরণ কোণ কি করে মাপছিলাম? প্রতিসরণ কোণ এইটা আর অভিলম্বটা টানলাম, এই অভিলম্ব আর এদের মধ্যে কোণটা, তাই তো? অভিলম্ব এইটা, আর এটা হচ্ছে তোমার প্রতিসরণ কোণ। তাহলে এইটার প্রতিসরণ কোণ হচ্ছে R1। এই রশ্মিটার সঙ্গে অভিলম্বের কোণ, এই রশ্মিটার সঙ্গে অভিলম্বের কোণ, এই রশ্মিটার সঙ্গে অভিলম্বের কোণ, সবার প্রতিসরণ কোণ আলাদা আলাদা হচ্ছে। প্রতিসৃত রশ্মি হচ্ছে এইটা, এখান থেকে গিয়েছে প্রতিসৃত হচ্ছে ভিতরে, তাহলে এইটা হচ্ছে বিভেদ তলটা, তাহলে এইটা আপতিত রশ্মি, আর এইগুলো হচ্ছে সব প্রতিসৃত রশ্মি, আর এটা হচ্ছে অভিলম্ব। তাহলে অভিলম্বের সঙ্গে যে প্রতিসৃত রশ্মিগুলো কোণ করছে, সবাই আলাদা আলাদা কোণ করছে। কেন? তাদের প্রতিসরাঙ্ক আলাদা হয়ে গিয়েছে, বেগ আলাদা হয়ে গিয়েছে বলে প্রতিসরাঙ্ক আলাদা হয়েছে। তাদের বেগ আলাদা হয়েছে,
ওই জন্য প্রতিসরণ আলাদা হয়েছে, ওই জন্য তাদের আপতন কোণ প্রতিসরণ কোণ আলাদা হয়েছে। এই তিনটে জিনিস, বেগ আলাদা হয়েছে তার জন্য তাদের প্রতিসরণ আলাদা হয়েছে, ওই জন্য তাদের কি আলাদা হয়েছে, ওই জন্য তাদের প্রতিসরণ কোণ আলাদা হয়েছে। ওই জন্য দেখো প্রতিষ্ঠিত রশ্মি আর অভিলম্বের মধ্যে যে কোণ হয় সেই কোণটাই হচ্ছে তোমার প্রতিসরণ কোণ। আর একবার ছবিটা আমি এখানে একে দেখাচ্ছি, দেখো দুটো রশ্মির ক্ষেত্রে দেখাচ্ছি। এইটা হচ্ছে তোমার প্রিজমের প্রধান ছিদ্র, এই রশ্মিটা আপতিত হলো, এখানে লাল আলোটা ধরো এরকম করে গেল, আর একটা এলো এরকম করে যাবে, কেন দুজনের প্রতিসরণ কোণ আলাদা। এইটা যদি অভিলম্ব হয় দুজনের কিন্তু আপতন কোণ একই আই, কিন্তু এই রশ্মিটার আপতন কোণ কোনটা হবে, এই রশ্মিটা প্রতিসরণ রশ্মি আর এর সঙ্গে অভিলম্বন কোণ এইটা হচ্ছে এর প্রতিসরণ কোণ, আর এই রশ্মিটা প্রতিসরণ কোণ হচ্ছে এইটা। তাহলে এইটা হচ্ছে ধরো I1 R1, এটা হচ্ছে ধরো R1 আর এটা হচ্ছে ধরো R2। তাহলে দেখো দুজনের প্রতিসরণ কোণ আলাদা, ওই জন্য তারা বিশ্লিষ্ট হয়ে গেল। এইভাবে 7টা আলো আলাদা আলাদা প্রতিসরণ কোণে আলাদা আলাদা দিকে প্রতিষ্ঠিত হয়, আলাদা আলাদা ভাবে প্রতিষ্ঠিত হয়, দিয়ে তারা একটা বর্ণালী তৈরি করে। ওই যে সাদা পর্দার উপরে যেটা রাখলাম, পর্দার উপরে যে টেনেছিলাম একটা, ওইটাকে বর্ণালী বলে। ঠিক আছে, একটা পটির উপরে যদি নেওয়া হয় এই আলোর বিচ্ছুরণ গুলোকে, মানে বিচ্ছুরণ যেটা হলো, তাহলে সেটাকে কি বলা হয়, বর্ণালী বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা আলোর বিচ্ছুরণ বুঝে গেলাম। এবার আমরা কাঁচের স্ল্যাবে কেন আমরা আলোর বিচ্ছুরণটা আঁকলাম না, সেই জিনিসটা আমি এখানে একটু ক্লিয়ার করে দিই। আলোর বিচ্ছুরণটা আমরা কাঁচের স্ল্যাবে কেন আঁকলাম না, দেখো কাঁচের স্ল্যাবটা আমরা এইটা একটা কাঁচের স্ল্যাব, এটা একটা 3D কাঁচের স্ল্যাব ধরে নাও, আমি প্লেনে এঁকেছি বলে এরকম আঁকলাম। এবার এখানে যদি একটা কর্ণ টেনে দিই, আমরা কর্ণটা যদি টেনে দিই, সোজা হলো না, এরকম করে ডট ডট করে কর্ণটা টেনেছি ধরো। ঠিক আছে, এইবার এইটা একটু লক্ষ্য করো তো, এইটাকে একটা প্রিজম বলা যাবে না? এইটা একটা প্রিজম, এইটা একটা প্রিজম, দেখো এইটা একটা প্রিজম নয়, প্রধান ছেদ এর ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ। তাহলে ধরে নাও আলোটা এই দিক থেকে এলো, দিয়ে এখানে বিশ্লিষ্ট হলো, ধরে নাও এইভাবে বিশ্লিষ্ট হলো, এইভাবে এখানে বিশ্লিষ্ট হলো। বিশ্লিষ্ট হওয়ার পর দেখো এখানে আবার ভূমিতে পড়েছে, তাহলে ভূমিতে পড়লে আবার বিশ্লিষ্ট হয়ে একটা আলোতে পরিণত হয়ে যাবে। প্রিজমের মধ্যে যখন কোনো রশ্মি যায় সেটা ভূমির দিকে গিয়ে বিশ্লিষ্ট হয়ে ভূমির দিকে চলে যায়। আবার দেখো এইটা একটা ভূমি, মানে এইটা একটা প্রিজমের উল্টো, এটা হচ্ছে একটা প্রধান ছেদ, এইটা হচ্ছে একটা প্রধান ছেদ, এইটা 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 হচ্ছে একটা প্রধান ছেদ, আর এখানে এরকম করে একটা প্রধান ছেদ আছে। তাহলে এই প্রধান ছেদটা ভূমি সামনের দিকে আর ওই প্রধান ছেদের উল্টো দিকে, তাহলে একটা ভূমি সামনের দিকে আর একটা ভূমি উল্টো দিকে। তাহলে এই দিক থেকে যদি আলোটা ঢুকে দিয়ে যদি ভূমির কাছে গিয়ে বিশ্লিষ্ট হয়, আবার ওর ভূমিতে গিয়ে আবার সোজা করে মানে একই আলো হয়ে বেরিয়ে যাবে। মানে বিশ্লিষ্ট হওয়ার পর, প্রথম প্রিজমে বিশ্লিষ্ট হওয়ার পর দ্বিতীয় প্রিজমটা যেহেতু উল্টো করে রাখা আছে, দেখো দ্বিতীয় প্রিজমটা উল্টো করে রাখা আছে, দ্বিতীয় প্রধান ছেদটা উল্টো করে রাখা রয়েছে, ভূমিটা ওইদিকে হলো সোজা হতো, ভূমিটা এর মুখে আছে, দুজনের ভূমি, এর ভূমি এইদিকে আছে, এর ভূমি এইদিকে আছে, দুজনের ভূমিটা বিপরীত দিকে আছে। ওই জন্য একটা রশ্মি যখন কাঁচের স্ল্যাবে প্রবেশ করে তখন সেটা প্রথম প্রিজমটা দিয়ে মানে প্রতিষ্ঠিত, মানে বিশ্লিষ্ট হয়, আলো বিচ্ছুরিত হয়, কিন্তু দ্বিতীয় প্রিজমের ভূমিতে আবার পড়ে গিয়ে কোনো প্রিজমের ভূমিতে পড়লে সেটা আবার সোজা হয়ে মানে সংশ্লিষ্টটা যুক্ত হয়ে বেরিয়ে চলে যাবে। ওই জন্য এটা কি হয়, এখানে বিশ্লেষণ হয়, তারপর সেটা আবার এক হয়ে যায়, মানে বিশ্লেষণের নেক্সট স্টেপ, মানে বিপরীত প্রক্রিয়াটা এই প্রিজমে ঘটে যায়, কারণ এটা উল্টো করে রাখা আছে। ঠিক আছে, প্রিজমের একটা কোণ থেকে বেরিয়ে যদি ভূমির দিকে বিশ্লিষ্ট হয়, তাহলে বিশ্লিষ্ট রশ্মিগুলো ভূমিতে ঢুকলে আবার সোজা হয়ে চলে যাবে। ওই জন্য কাঁচের স্ল্যাবে আমরা প্রতিসরণটা করি না, মানে বিচ্ছুরণটা দেখতে পাই না। ঠিক আছে, এবার আমরা কতগুলো একটা জিনিস দেখবো যে আলোর বহুবর্ণী আলো আর একবর্ণী আলোর মধ্যে একটু তফাতের ব্যাপার আছে, সেটা আমরা দেখবো যে কোনো বস্তুকে কেন আমরা সেই কালারে দেখি। ধরে নাও একটা জবা ফুলকে আমরা লাল দেখছি, বা আমার এই শার্টটাকে আমরা সাদা দেখছি, বা এটাকে নীল দেখছি, কেন দেখছি? কারণ কোন বস্তুর ধর্ম হচ্ছে যে সে যে কালারের সেই কালারটাকে একমাত্র প্রতিফলিত করবে আর বাকি কালারগুলোকে শোষণ করে নেবে। মানে ধরে নাও এই বোর্ডটাকে সাদা দেখছি, কেন দেখছি? কারণ এখানে রশ্মিটা যেটা পড়ছে, এই রশ্মিটা সাদা আলোর মধ্যে 7টা আলো আছে। এবার এইটা কি কালারের? এটা সাদা কালারের, ওই জন্য এখানে সাদা কালারটা পড়ছে, দিয়ে সব আলোগুলোকে প্রতিষ্ঠিত করছে, সব আলোগুলো প্রতিফলিত করছে, ওই জন্য সাদা দেখতে পাচ্ছি। এইটাকে কেন নীল দেখতে পাচ্ছি? এখানে সাদা আলোটা এসে পড়ছে, এর কালার যেহেতু নীল, ওই জন্য এর নীল আলোটাকে প্রতিফলন করছে, দিয়ে আমাদের চোখে এসে পড়ছে, আর বাকি আলোগুলোকে শোষণ করে নিচ্ছে। ভিপজিওরের মধ্যে এই কটা আলো আছে, মানে সাদা আলো, এই কটা মিলে সাদা আলো তৈরি হয়, তাই তো? এই কটা মিলে সাদা আলো তৈরি হয়। তাহলে সাদা আলোটা যখন এই নীলে এসে পড়ছে, তখন এই ব্লুটাকে বা নীলটাকে শোষণ করে নিচ্ছে, প্রতিফলিত করছে, আর বাকিগুলোকে শোষণ করে নিচ্ছে। এইটা আর একটা ভালো এক্সাম্পল দিয়ে কিভাবে বুঝবে, ধরে নাও একটা অন্ধকার ঘরে একটা লাল জবা ফুল রেখেছো, দিয়ে তার উপর নীল আলো ফেলছো, কিন্তু ওর কালারটা হচ্ছে লাল,
তাহলে ও লাল কালারের, তাহলে ও কি করবে, নীল আলোটাকে শোষণ করে নেবে, কিন্তু নীলের মধ্যে তো কোনো লাল কালার নেই, তাহলে ওর নিজের যা কালার সেই কালারের কিছু পাচ্ছে না, আমি নীল কালার দিচ্ছি, ওই জন্য নীল আলোটাকে শোষণ করে নেবে, দিয়ে কোনো বর্ণই প্রতিফলন করবে না। প্রতিফলন একমাত্র লালকেই করতে পারে, কিন্তু লাল আলো যেহেতু আমি দিচ্ছি না, নীল আলোর মধ্যে তো লাল আলো নেই, সাদা আলো ফেললে আমরা লাল দেখতে পেতাম, কিন্তু একটা অন্ধকার ঘরে যদি লাল জবা ফুলের উপর যদি নীল আলো ফেলি, নীল আলো ফেলে নীলটাকে পুরোপুরি শোষণ করে নেবে, কোনো আলো প্রতিফলন করবে না। যদি লাল আলো দিতাম লাল আলোটাকে প্রতিফলন করতো, বা সাদা আলো দিয়ে প্রতিফলন করতো। লাল আলো দিয়ে দেখলে আমরা লাল দেখতে পেতাম, সাদা দিয়ে দেখলেও লাল দেখতে পেতাম। কেন? সাদার মধ্যে লাল আছে, লালটাকে প্রতিফলন করবে, বাকিগুলোকে শোষণ করবে। আর লাল আলো দিলে লালটাকে প্রতিফলন করবে, কিছু শোষণ করবে না। আর নীল দিলে কি হবে, পুরোটাকে শোষণ করবে, ওই জন্য কালো দেখাবে। বুঝতে পারলে? বেশ, এবার আমরা যাচ্ছি আলোর তরঙ্গ, আলোক তরঙ্গ বা লাইট ওয়েভ, আলোক তরঙ্গ বা লাইট ওয়েভ, আলোক তরঙ্গ বা লাইট ওয়েভ। দেখো এখানে যে সংজ্ঞাগুলো তোমরা অতটা হয়তো বুঝবে না, তাও একটু আমি বলার চেষ্টা করব। যে লাইট ওয়েভ হচ্ছে যে বিজ্ঞানী ম্যাক্সওয়েল কি করেছিলেন, বিজ্ঞানী ম্যাক্সওয়েল একটা তার তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুযায়ী বলেছিলেন যে আলো হচ্ছে এক ধরনের তরঙ্গ। ঠিক আছে, এটা শুনে অবাক লাগবে, কিন্তু আলো এক ধরনের তরঙ্গ। তোমরা উঁচু ক্লাসে পড়বে যে আলোর তরঙ্গের অনেক প্রমাণ আছে। তাহলে আলো হচ্ছে এক ধরনের তরঙ্গ, এর মানে যাওয়ার জন্য, এর গমনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, জড় মাধ্যমের প্রয়োজন হয় না। ঠিক আছে, এইটা ছিল একটা মানে ম্যাক্সওয়েলের একটা তত্ত্ব, যে তিনি বলেছিলেন আলো হচ্ছে এক ধরনের তরঙ্গ। মানে এইটা হচ্ছে এক ধরনের তরঙ্গ, এটা হচ্ছে একটা তরঙ্গ, এটা হচ্ছে একটা তরঙ্গ। এবার এই তরঙ্গের কতগুলো জিনিস পড়তে হবে তোমাদের সংজ্ঞার মতো, যেগুলো তোমরা অতটা মুখস্থ করার দরকার নেই, তোমরা একটু জেনে রাখবে তাহলেই হবে। এখানে এইটা হচ্ছে একটা পয়েন্ট, এইটা হচ্ছে একটা পয়েন্ট, এই দুটোর মধ্যে দূরত্বটাকে বলা হয় আলোর তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা, ল্যামডা। ঠিক আছে, আর এখান থেকে শুরু করে এই অবধি, এখান থেকে শুরু করে এই অবধি, এই অবধি এটা হচ্ছে একটা তরঙ্গ, পূর্ণ তরঙ্গ। এইখান থেকে এটা হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ। ঠিক আছে, এটা হচ্ছে একটা কি, পূর্ণ তরঙ্গ। আর এখান থেকে এতটা, একটা শীর্ষবিন্দু থেকে আর একটা শীর্ষবিন্দু দূরত্বটা হচ্ছে ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য। আর এইটা হচ্ছে পূর্ণ তরঙ্গ। এবার এক সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় সেটাকে বলে কম্পাঙ্ক, আর এইটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ল্যামডাটা কি পেলাম আমরা, ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর নিউ দিয়ে ডিনোট করা হয়, এটাকে বলে নিউ, এটা হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক এক সেকেন্ডে সৃষ্ট পূর্ণ তরঙ্গ, এক সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় সেটাকেই বলা হয় কম্পাঙ্ক বা নিউ। ঠিক আছে, এক সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় সেটাকে বলা হয় কম্পাঙ্ক বা নিউ। কম্পাঙ্ক হচ্ছে এক সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়। আর এই, আর এখানে কি আছে, আর একটা আছে ভি, আর একটা আছে ভি, যেটা হচ্ছে তরঙ্গ বেগ, তরঙ্গ বেগ। তোমরা এই ব্যাপারগুলো হয়তো অতটা ভালো বুঝবে না, তাও একটু জেনে রাখার চেষ্টা করো, সংজ্ঞায় তোমাদের পড়ে না এখানে, তোমরা এখান থেকে কি পড়বে সেটা আমি বলে দেবো। ঠিক ঠিক আছে, ভি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ বেগ মানে কি, একটা জিনিসের বেগ মানে কি, এক সেকেন্ডে যতটা দূরত্ব যায়, তাহলে এখানেও তাই, এক সেকেন্ডে যতটা দূরত্ব যায় সেটা হচ্ছে তরঙ্গ বেগ। ঠিক আছে, বেশ। এবার আমরা এখানে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে যদি সাজানো হয়, বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গগুলোকে যদি সাজানো হয়, তাহলে আমরা একটা যে বর্ণালী, একটা যে মানে সারির মতো পাবো, সেটাকে বলা হয় তড়িৎচুম্বকীয় বর্ণালী। সেটাকে কি বলা হয়, তড়িৎচুম্বকীয় বর্ণালী। আমরা সেটাই লেখার এবার চেষ্টা করব। তড়িৎচুম্বকীয় বর্ণালী আমরা এবার জানবো। আমরা এই জিনিসটা, আলোর তরঙ্গের ব্যাপারটা শুধু জেনে রাখবে যে আলোকে তরঙ্গ বলা হয়, তরঙ্গের মতো, যেরকম শব্দ এক প্রকার তরঙ্গ, সেরকম আলো হচ্ছে এক প্রকার তরঙ্গ। এই তরঙ্গের বিষয়গুলো একটু জেনে নিলে, এবার আমরা বিভিন্ন প্রকার তরঙ্গকে যদি তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম অনুযায়ী সাজানো হয়, তাহলে সেটাকে আমরা কি বলি, তরঙ্গ তড়িৎচুম্বকীয় বর্ণালী। তাহলে সেই তড়িৎচুম্বকীয় বর্ণালীর প্রথমেই আমরা লিখি গামা রে, গামা রশ্মি, গামা রশ্মি সবার প্রথমে আসে। তারপরে আমি একটু সরে লিখি এদিকে, গামা রশ্মি সবার প্রথমে আসে, তারপরে আসে এক্স রশ্মি, তারপরে আসে ইউভি রশ্মি, তারপরে আসে দৃশ্যমান মানে যেটা আমরা দেখতে পাই, তারপরে আসে ইনফ্রারেড, তারপরে আসে ফার ইনফ্রারেড, তারপরে আসে মাইক্রোওয়েভ, তারপরে আমরা লিখে দিই এখানে নিচেতে লিখছি আমরা রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, WMW, রেডিও ওয়েভ। দেখো এই মানেগুলো দেখো, ইউভি মানে হচ্ছে আল্ট্রাভায়োলেট,
দৃশ্যমান মানে হচ্ছে আমরা যেটা দেখতে পাই, ইনফ্রারেড মানে অবলোহিত, ফার ইনফ্রারেড মানে হচ্ছে অতি অবলোহিত, আর মাইক্রোওয়েভ মানে হচ্ছে বেতার তরঙ্গ। মাইক্রোওয়েভ মানে হচ্ছে মাইক্রোওয়েভের তরঙ্গ, আর রেডিও ওয়েভ মানে হচ্ছে বেতার তরঙ্গ। এটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বর্ণালী, মানে বিভিন্ন ধরনের তরঙ্গের তড়িৎচুম্বকীয় ক্রম অনুযায়ী সাজানো হয়েছে। এবার এই দিক থেকে এই দিকে যখন যাব তখন ল্যামডাটা বাড়বে। ল্যামডা মানে কি? ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আর ওই দিক থেকে যখন, আর এই দিক থেকে এদিকে যখন যাব তখন এইটা কমবে, নিউটা কমবে। ঠিক আছে, এবার তোমাদেরকে জেনে রাখতে হবে যে গামা যত ল্যামডা যত বেশি তার শক্তি তত বেশি। ল্যামডা যত বেশি শক্তি, ই মানে হচ্ছে শক্তি, ই তত বেশি। ল্যামডা যত বেশি তার শক্তি তত বেশি। ল্যামডা যত বেশি তার শক্তি তত বেশি। ঠিক আছে, মানে ই ভ্যারিজাস হচ্ছে 1 বাই ল্যামডা। ই সমান এইচ সি বাই ল্যামডা একটা ফর্মুলা আছে, তোমরা এখন এসব বুঝবে না, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। ই ভ্যারিজাস 1 বাই ল্যামডা, যার ল্যামডা ই যত বেশি, এনার্জি যত বেশি হবে তার ল্যামডা তত কম হবে, বা তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি ল্যামডা তার মানে এইটা তত কি হবে, কম হবে। এইটা বেশি হলে এটা কম, এটা কম হলে এটা বেশি। আর নিউ হচ্ছে কমবে, নিউ হচ্ছে এদিক থেকে এদিকে কমছে। ঠিক আছে, নিউ কমছে মানে কি, মানে শক্তি বাড়ছে। নিউ কমছে মানে শক্তি কমছে। এইটা আর শক্তিটা সমান্তর। এই এই ই আর নিউ বাড়লে ই বাড়বে, এইটা একটা লিখতে পারো। আর এটা তার মানে ই ভ্যারিজাস আমরা পাচ্ছি নিউ, মানে কম্পাঙ্কের সঙ্গে শক্তির হচ্ছে সরল সম্পর্ক, আর এর সঙ্গে ব্যস্ত সম্পর্ক। তাহলে ই বাড়লে নিউ বাড়বে, নিউ বাড়লে ই বাড়বে, আর এটা হচ্ছে নিউ। আর ল্যামডা বাড়লে কি বাড়বে, এনার্জি বাড়বে। ল্যামডা বাড়লে এনার্জি, এটা উল্টো লিখে দিয়েছি, ল্যামডা কমলে এনার্জি বাড়বে, ল্যামডা কমলে এনার্জি বাড়বে। আর নিউ বাড়লে এনার্জি বাড়বে। মানে সোজা কথা হচ্ছে কম্পাঙ্কের সঙ্গে শক্তির হচ্ছে, মানে যেই তরঙ্গের কম্পাঙ্ক বেশি তার শক্তি বেশি, আর যেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কম, তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার শক্তি কম। ঠিক আছে, এইটা শুধু মনে রাখবে যে ই ভার্সেস 1 বাই ল্যামডা, আই ভার্সেস নিউ। কম্পাঙ্কের সঙ্গে শক্তি সমানুপাতিক, আর কম্পাঙ্কের সঙ্গে শক্তির সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ব্যস্ত অনুপাতিক। ঠিক আছে, বেশ। আমরা এবার দেখো, তাহলে আমরা বলতে পারি যে গামা রশ্মিটা খুব শক্তিশালী। আমরা এদিকে ল্যামডাটা বাড়াচ্ছি, তার মানে এদিকে সব থেকে কম ল্যামডা হচ্ছে এইটা, সব থেকে কম ল্যামডা এটা, তার মানে কি এর শক্তি সব থেকে বেশি। আমরা বলেছি ল্যামডা যত কম হবে শক্তি তত বেশি, তার মানে এর ফ্রিকোয়েন্সি বেশি। ল্যামডা বেশি, এর ল্যামডা কম, শক্তি বেশি, আর কম্পাঙ্ক হচ্ছে কি কম। ঠিক আছে, বুঝতে পারলে? সেই কম্পাঙ্ক হচ্ছে বেশি, কম্পাঙ্ক বেশি, শক্তি বেশি, তরঙ্গ দৈর্ঘ্য কম। এদিক থেকে এদিকে আমরা ল্যামডাটাকে বাড়াচ্ছি। ঠিক আছে, এইবার আমাদের সব থেকে, আমরা এবার এদের ব্যবহারগুলো আছে, আমাদের এদের ব্যবহারগুলো দেখো। গামা রশ্মি ব্যবহার জানার দরকার নেই, এটা খুব শক্তিশালী। এক্স রশ্মির ব্যবহার হচ্ছে হাড়ের ছবি করতে ব্যবহার করা হয়, তারপর চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়, রেডিও থেরাপিতে ব্যবহার করা হয়, তারপর কোনো বিশাল বড় বাড়ির ক্ষেত্রে ফাটল ধরেছে কিনা সেটা দেখার জন্য ব্যবহার করা হয়, চুরি আটকাতে ব্যবহার করা হয়। ইউভি রশ্মি কি করা হয়, ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়। তারপর এইটার ক্ষতি কি, এটা বেশি পরিমাণে পড়লে ত্বকের ক্ষতি করে, এইটা ত্বকের ক্যান্সার সৃষ্টি করে। এইগুলো, এই দুটোর ব্যবহার তোমরা একটু জেনে রাখবে, এই দুটোর ব্যবহার তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, বেশ। এবার এই দিক থেকে এইদিকে আমাদের শক্তিটা বাড়তে থাকে। এইটা আমাদের জানি আমরা, এক্স রশ্মি আমাদের হাড়ের ছবি করতে ব্যবহৃত হয়, এইটা আমাদের ইউভি সূর্য থেকে আসে, ওজন স্তর যেটাকে বাধা দেয়। এইটা হচ্ছে আমরা যে লাইটটাকে দেখতে পাই। আর আই আর কোনটা, এর থেকে একটু কম বেশি কম শক্তিশালী। শক্তিটা এদিক থেকে এদিকে কি হচ্ছে, এদিকে, তাহলে এনার্জিটাও লিখে রাখি, এনার্জিটা এদিক থেকে এদিকে কি হচ্ছে, কমছে। এদিক থেকে এদিকে কি হচ্ছে, কমছে। এদিক থেকে এদিকে এনার্জিটা কমছে, নিউ কমছে, ল্যামডা বাড়ছে। ঠিক আছে, ল্যামডার সঙ্গে ইয়ের হচ্ছে ব্যস্ত সম্পর্ক, এর সঙ্গে সরল সম্পর্ক। ঠিক আছে, ল্যামডা এদিকে কম মানে এদিকে শক্তি বেশি, ল্যামডা এদিকে বেশি মানে হচ্ছে শক্তি কম। তাহলে সব থেকে কম শক্তি হচ্ছে এইটা। এইটা আমাদের মোবাইল থেকে বের হয়, রেডিও ওয়েভ, মোবাইল বা রেডিও থেকে। তার মানে এইটা খুবই কম শক্তি, খুবই কম পাওয়ার। ওই জন্য যে বলা হয় যে চোখে ক্ষতি, মানে চোখের ক্যান্সার, ত্বকের ক্যান্সার হয় বা অন্য কিছু হয়, ব্রেন টিউমার হয়, ওই কথাগুলো একদম ফালতু কথা। মোবাইল থেকে সেরকম কোনো ক্ষতিকারক তরঙ্গ বের হয় না। তবে মোবাইল থেকে অন্যান্য ক্ষতি হতে পারে, চোখের দৃষ্টি কমতে পারে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকলে, সেটা আলাদা ব্যাপার। বেশ। আর এই মাইক্রোওয়েভটা আমাদের টিভিএস মাইক্রো ওভেন থেকে রিলিজ হয়, মাইক্রো ওভেন থেকে বেরোয়। মাইক্রোওয়েভটা শক্তি অনেক কম, দেখছো শক্তিটা অনেক কম, কারণ ওইদিকে চলে যাচ্ছে। তরঙ্গ দৈর্ঘ্যগুলো লিখছি না। এবার আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এইটা, এইটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। এইটাকে আমরা এখানে লিখছি, দেখো। দৃশ্যমানটা আমাদের হচ্ছে, আমরা যে আলোটাকে দেখতে পাই, এর রেঞ্জটা হচ্ছে 4000 থেকে 8000 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম একটা একক, তোমরা ক্লাস 9-এ পড়েছো, দৈর্ঘ্যের একক। আচ্ছা, এখানে এই গামার ল্যামডার এককটা হচ্ছে, ল্যামডার এককটা মিটার, অ্যাংস্ট্রম এইগুলো, এটা দৈর্ঘ্যের একক। আর গামা এই নিউটা হচ্ছে, নিউটার একক হচ্ছে হার্জ, হার্জ বা সাইকেলস পার সেকেন্ড, 8G দিয়ে লেখা হয়। আর এনার্জির একক তোমরা জানো, জুল।
এনার্জি একক জুল তোমরা জানো, এককগুলো একটু দেখে নেবে। এখানে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ, এগুলো একক বা এদের সংখ্যা কিছু পড়ে না, এগুলো এইটা তোমাদের ইম্পর্টেন্ট নয়, তোমাদের এই জায়গাটা ইম্পর্টেন্ট। বেশ, এই দৃশ্যমান রশ্মি, তাহলে দৃশ্যমানটাকে আমরা দেখতে পাই, এই দিকের গুলোকেও দেখতে পাই না, ওই দিকের গুলোকেও দেখতে পাই না, ওগুলো খুব কম শক্তি, এগুলো খুব বেশি শক্তি। তাহলে এইটা আমরা ফিল করতে পারি বা এগুলোকে দেখতে পাই। এইটা এবার দেখো, এইটাকে এর মধ্যে কি কি থাকে, এর মধ্যে আমাদের থাকে ভিবজিওর, VIBGYOR, এইটাই হচ্ছে আমাদের ভিবজিওর। তাহলে ভিবজিওরে আমাদের কি হচ্ছে দেখো, ভিবজিওরটাকে আমরা এবার বড় করে লিখবো। আমরা এইটাকে দেখে নিলাম, এবার আমরা ভিবজিওরকে বড় করে লিখবো, ঠিক আছে। ভিবজিওরটা তার মানে এদিক থেকে এদিকে গেলে কি হবে, তাহলে আমরা দেখো ভিবজিওরটাকে লিখি। এবার আমরা এটাকে মুছে দিচ্ছি। আমাদের এবার ভিবজিওরটা নিয়ে কাজ, আমাদের যে দৃশ্যমান আলো, সেখান থেকে আমরা অনেকগুলো সম্পর্ক পাবো। আর আমি যে বলেছিলাম যে তরঙ্গ পড়াবো, তখন আমি অনেকগুলো সূত্র বলবো, যে সূত্রগুলো আগেও বলেছি প্রতিসরণের সময়, সেগুলো এখানে দেখো কাজে লাগবে, ঠিক আছে। দেখো এবার তাহলে আমরা দৃশ্যমানটাকে নিয়ে পড়ছি। দৃশ্যমান আমাদের আলো, যেটা এই দৃশ্যমান আলো কি কি ভাগে কি কি রয়েছে, তার মধ্যে ভিবজিওর এইভাবে বড় হতে এইভাবে থেকে এগিয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানেও এর আগে এইগুলো আছে ইউভি, এক্স রশ্মি, গামা রশ্মি, ওইদিকে IR এগুলো আছে, আমি এটাকে বড় করে লিখেছি। তাহলে আমার এই দিক থেকে এইদিকে ইটা কি হয়েছিল, এদিক থেকে এদিকে ইটা কমেছিল, ইটা কম, আর এদিক থেকে এদিকে গেলে ল্যামডাটা কি হয়েছিল, কমেছিল, ল্যামডাটা বেড়েছিল, ল্যামডাটা বেশি, আর এদিক থেকে গেলে কম্পাঙ্কটা কি হয়েছিল, কম্পাঙ্কটাও কমেছিল। দেখো আগের মতোই আমাদের এদিক থেকে এদিকে গেলে এনার্জিটা কমেছিল, কেন, কারণ তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছিল, ওইদিকে মাইক্রোওয়েভ আর রেডিও ওয়েভ ছিল। তাহলে এইগুলো ওর মিডিলেই তো পড়ছে। এদিকে প্রথমে তার মানে গামা, এক্স রশ্মি, ইউভি, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, এগুলো এর মাঝে পড়ছে। তার মানে আমাদের যে আলোগুলো আমরা দেখতে পাই, তার মধ্যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। তাহলে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হচ্ছে সব থেকে বেশি, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। আর এনার্জি সব থেকে কি হবে, এনার্জি সব থেকে কম হবে। আর বেগুনি আলোর এনার্জি সব থেকে বেশি হবে, আর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম হবে, ঠিক আছে। আমরা এই জিনিসটা এবার আমরা দেখে নেবো। তাহলে দেখো একদম ধারে কে রয়েছে, বেগুনি রয়েছে, বেগুনি বা নীল বলতে পারি, এটা ইন্ডিগো, আকাশি নীল ওই একই রেঞ্জে পড়ছে। তাহলে আমরা এটাকে এবার লিখবো। দেখো আমরা এটাকে এবার এইভাবে লিখে নিই, যে সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি হচ্ছে আর সব থেকে কম কার হচ্ছে। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এখানে লিখবো সব থেকে বেশি, লিখবো কোনটা, সব থেকে বেশি, আর এখানে সব থেকে কম, সব থেকে বেশিটা লিখবো, সব থেকে কমটা লিখবো। আমাদেরকে ভিবজিওরটা মনে রাখতে হবে, যে ভিবজিওরে ওই একদম শেষে যে আছে তার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি হবে। বেশ, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি কার, তরঙ্গ দৈর্ঘ্য এখানে একটু নিচেতে লিখি, তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা কতগুলো মানে নিয়মগুলোকে দেখছি আর কি। তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি কার হবে, সব থেকে ধারে যে আছে, এদিক থেকে এদিকে তরঙ্গ দৈর্ঘ্যটা বাড়ছিল, তাহলে সব থেকে বেশি হচ্ছে লাল, আর সব থেকে কম কে, নীল। হলো 2 নম্বর ধর্ম, শক্তি বা এনার্জি, সব থেকে বেশি কার হবে। আমি বলেছি যে ই ভ্যারিজাস 1/λ, তার মানে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার শক্তি সব থেকে কম হবে। তাহলে সব থেকে কম হচ্ছে লাল আলো, আর সব থেকে কম হচ্ছে কি, সব থেকে কম হচ্ছে লাল আলোর, আর সব থেকে বেশি কার হচ্ছে নীল আলো, ঠিক আছে। সব থেকে কম হচ্ছে নীল আলোর, বেশি নীল আলো, আর সব থেকে কম হচ্ছে লাল আলো, ঠিক আছে। এইটা দিয়েও করতে পারো, এই সূত্রটা দিয়েও করতে পারো। ই ভ্যারিজাস 1/λ একটা সূত্র ছিল, আর ছিল ই ভ্যারিজাস ল্যামডা নিউ, ই ভ্যারিজাস নিউ ছিল, আর ই ভ্যারিজাস 1/λ। তাহলে আর কম্পাঙ্ক তাহলে কি হবে, আর আমি বলেছি এদিক থেকে ওদিকে গেলে শক্তিটা কমে, শক্তি কম ছিল, নিউ কম ছিল, তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছিল, ঠিক আছে। আর এখানে কি হবে, কম্পাঙ্ক বা নিউ, এটা সব থেকে বেশি কার হবে, এনার্জির সঙ্গে একই সম্পর্ক, তাহলে এটা হবে নীল, আর এটা হবে কি, লাল। এইবার সব থেকে ইম্পর্টেন্টটা হচ্ছে প্রতিসরাঙ্কটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখো একটা সূত্র মনে করার চেষ্টা করো। আমি বলেছিলাম আগে, এই সূত্রটা দুটো মুছে দিচ্ছি, আমি একটা সূত্র বলেছিলাম যে মিউ সমান a+b/λ², কচিস ল বলা হয় এটাকে। তোমাদের বইয়ে আছে নাকি জানি না, আমি কচিস ল বলে হয়তো নেই। মিউ সমান a+b/λ², মানে ল্যামডার সঙ্গে ব্যস্ত আনুপাতিক। তাহলে সব থেকে প্রতিসরাঙ্ক কার বেশি হবে,
যার ল্যামডা কম তার প্রতিসরাঙ্ক বেশি, তার মানে, আর যার ল্যামডা বেশি তার প্রতিসরাঙ্ক কম, তাহলে ল্যামডা সব থেকে বেশি কার? ল্যামডা হচ্ছে এর বেশি, লালের হচ্ছে বেশি, তার মানে প্রতিসরাঙ্ক কি হবে? সব থেকে কম হবে কার? তাহলে ল্যামডা মিউ ভার্সেস 1/λ স্কয়ার, তাহলে ল্যামডা সব থেকে বেশি কার? লালের, তার মানে এর প্রতিসরাঙ্ক সব থেকে কি হবে? কম হবে, তাহলে সব থেকে কম হবে লালের, আর সব থেকে বেশি হবে কার? সব থেকে বেশি হবে নীলের। তাহলে মিউ সব থেকে বেশি হবে নীলের, কারণ ল্যামডা সব থেকে কম, ল্যামডা সব থেকে কম আছে, দেখো ল্যামডা সব থেকে কম রয়েছে, ল্যামডার সঙ্গে ব্যস্ত অনুপাতিক, আর সব থেকে বেশি কার হবে? লালের। সব থেকে কম হবে লালের, আর সব থেকে বেশি হবে নীলের। ঠিক আছে, সব থেকে বেশি কেন হলো? কারণ সব থেকে কম হচ্ছে ল্যামডা, এর ল্যামডা সব থেকে কম, আর ল্যামডার সঙ্গে ব্যস্ত অনুপাতিক। ঠিক আছে, আর সব থেকে বেশি কার হলো? সব থেকে বেশি হলো নীলের, আর সব থেকে কম হলো লালের। কেন? লালের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। এই চারটে তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, ল্যামডা, ই, নিউ, মিউ, সবকটা সম্পর্ক আছে, সম্পর্কগুলো আমি আরেকবার লিখে দিচ্ছি ভালো করে, যে সূত্রগুলো প্রতিসরণও বলা হয়েছিল। তাহলে ল্যামডা যদি বেশি হয়, তাহলে এখানে নিউ থেকে আমরা আই আর আরটা বের করতে পারি। মিউ যদি সব থেকে বেশি হয়, তাহলে এর হ্যাঁ, আর একটা জিনিস এখানে লক্ষ্য করবো তোমরা, বেগের ব্যাপারটা একটু লক্ষ্য করো। বেগের ব্যাপারটা বলা হয়নি, গতিবেগ ভি। গতিবেগ হচ্ছে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার গতিবেগ বেশি হবে। ঠিক আছে, ভি সমান এন ল্যামডা, ভি সমান হচ্ছে এন ল্যামডা, একটা ফর্মুলা আছে। তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাহলে আমি এখানে সূত্রটা লিখে দিচ্ছি, ভি ভ্যারিজাস হচ্ছে ল্যামডা, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার বেগ বেশি। ঠিক আছে, তাহলে গতিবেগ ভি হচ্ছে বেশি, তাহলে তার সব থেকে বেশি কার হবে? লালের, আর সব থেকে কম হবে কার? নীলের। সব থেকে কম হবে নীলের। ঠিক আছে, সব থেকে কম হবে নীলের। কেন? কারণ তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে দেখো বেশি আছে, ওই জন্য বেগ সব থেকে বেশি হলো। বেশ, এইবার আমি এই চারটে জিনিস তোমরা একবার দেখে নাও বা লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। এরপর আমি কি করবো? এরপর আমি সূত্রগুলো একবার লিখে দিচ্ছি। দেখো, সূত্রগুলো একবার লিখে দিই, তাহলে আমাদের শেষ হয়ে যাবে। সূত্রগুলো আমি একবার ভালো করে মনে করিয়ে দিচ্ছি। দেখো, প্রথম সূত্র, ই ভ্যারিজাস 1/λ, এইটা মনে রাখবে। তারপর ই ভ্যারিজাস নিউ, এইটা মনে রাখবে। তারপর হচ্ছে ভি ভ্যারিজাস ল্যামডা, এইটা মনে রাখবে। 4 নম্বর হচ্ছে মিউ সমান এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, এইটা একটা। 5 নম্বর মিউ সমান সি বাই ভি, এইটা একটা ছিল। ঠিক আছে, আর কি ছিল? আর 5 নাম্বার মিউ 1 2, এটা তোমরা ওইটা আমি এখানে লিখছি না, প্রতিসরণে পড়েছো তোমরা। এই যে আলোর তরঙ্গ আর মিউ এর রিলেটেড যে সূত্রগুলো আছে, ঠিক আছে, বুঝতে পারলে এই জিনিসটা? ঠিক আছে, বেশ, এই 5টা সূত্র তোমরা অবশ্যই মনে রাখবে। হলো, তাহলে দেখো মিউটা সব থেকে বেশি কার হলো? মিউটা সব থেকে বেশি হলো নীলের। মিউ যদি বেশি হয়, তাহলে মিউ সমান সাইন আই বাই সাইন আর, ওখান থেকে প্রতিসরণ আর আপতন কোণের ব্যাপারটা বের করতে পারবো, চুক্তি কোণটাও বের করতে পারবো, যেহেতু আই মাইনাস আর হয়। এখান থেকে আমরা যা খুশি বের করতে পারি। ঠিক আছে, যা বলবে ধর্ম আমরা বের করতে পারবো। ওই ছকটাতে যদি কিছু মিস্টেক হয়ে যায় একটু দেখে নিও, আমি কিন্তু ফর্মুলাকে দেখে বললাম তাড়াতাড়ি দে। ঠিক আছে, মিস্টেক হলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশন আর ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করবে। আমার পড়াতে অনেক সময় মিস্টেক হয়, সেই মিস্টেক গুলো আমি ওখানে রেকটিফাই করে দিই, তাড়াতাড়ির মধ্যে করাই তো, ওই জন্য আমি বোর্ডে লিখছি, ওই জন্য এদিক থেকে অতটা আমি হয়তো বুঝতে পারি না সবসময়, তাড়াতাড়ির মধ্যে করাই। তোমরা কমেন্ট সেকশন আর ডেসক্রিপশন বক্সে অবশ্যই সবসময় চেক করবে, সেখানে আমি মিস্টেক গুলো উল্লেখ করে রেখে দিই যে এই জায়গাটা মিস্টেক হয়েছে। বেশ, আমাদের লাস্ট আজকে পোর্শন, যেটা হচ্ছে আলোর লাস্ট পোর্শন, যেটা হচ্ছে আলোর বিক্ষেপণ। এই আলোর বিক্ষেপণ হয়ে গেলে আমাদের আলোর চ্যাপ্টারটা পুরোপুরি একদম শেষ। আলোর আমাদের পার্ট 9 এর মধ্যে আমরা আলো শেষ করে ফেললাম। এরপর আমরা আলো থেকে কোয়েশ্চেন অ্যান্সার করবো, যেটা আমাদের সিলেবাসটা একটু এগিয়ে গেলে তারপর আমরা আলো থেকে কোয়েশ্চেন অ্যান্সার গুলো করবো। ঠিক আছে, বেশ, দেখো এরপর আমাদের হচ্ছে আলোর বিক্ষেপণ। আলোর বিক্ষেপণ, আলোর বিক্ষেপণের সংজ্ঞাটা আমি বলি প্রথমে। আলোর বিক্ষেপণ বা আই দিয়ে আলোর বিক্ষেপণের তীব্রতাটা বোঝানো হয়। আলোর বিক্ষেপণ মানে হচ্ছে বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় অণু দ্বারা আলোক রশ্মিগুলো বা আলোক তরঙ্গগুলো বিক্ষিপ্ত হয় বা বিস্তার ঘটে, তাদের বিস্তার ঘটে, এটাকে বলে আলোর বিক্ষেপণ। আমি সংজ্ঞাটা স্ক্রিনের উপর দেবো। তাহলে এইটাকেই বলে আলোর বিক্ষেপণ। তার মানে বায়ুমণ্ডলের যে গ্যাসীয় অণুগুলো আছে তাদের দ্বারা বিক্ষেপিত হয়। এইবার এই বিক্ষেপণ সম্পর্কিত বিজ্ঞানী র্যালে বলে একজন বিজ্ঞানী একটা সূত্র দিয়েছিলেন, যিনি বলেছিলেন আই ভ্যারিজাস 1/λ⁴। এই মানেটা কি? এটাকে বলা হয় র্যালের সূত্র। র্যালের সূত্র, ঠিক আছে, র্যালের সূত্রটা কি? যে
বিক্ষেপণের তীব্রতা ভ্যারিজাস হচ্ছে 1/λ⁴। λ⁴ মানে তরঙ্গ দৈর্ঘ্য যার বেশি হবে তার বিক্ষেপণ কম হবে, আর যার তরঙ্গ দৈর্ঘ্য মানে যার আই বেশি হবে, আই যার বেশি তার ল্যামডা হচ্ছে কম, নিচের দিকে দিলাম অ্যারোটা, আর আই যার কম তার ল্যামডাটা হচ্ছে খুব বেশি। ঠিক আছে, উল্টো ব্যস্ত সম্পর্ক। তাহলে দেখো ল্যামডা সব থেকে বেশি ছিল লালের, তাহলে লালের বিক্ষেপণ সব থেকে কম হবে, লালের বিক্ষেপণ কম হবে সব থেকে, আর নীলের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম ছিল, তাহলে তার বিক্ষেপণ সব থেকে বেশি হবে। এইবার এখান থেকে কতগুলো জেনারেল প্রশ্নের উত্তর দেওয়া যায়, যেটা হচ্ছে চাঁদের আকাশকে কেন কালো দেখায়? চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই, ওই জন্য বিক্ষেপিত হয় না, ওই জন্য দেখায় না। আর পৃথিবীর আকাশকে কেন নীল দেখায়? কারণ দেখো পৃথিবীর মধ্যে আমরা পৃথিবীতে বায়ুমণ্ডল আছে, সেই বায়ুমণ্ডলে গ্যাসীয় অণুগুলো দ্বারা আলোগুলো বিস্তার মানে তাদের বিক্ষেপণ ঘটে। এইবার বিক্ষেপণের তীব্রতা আইটা বিক্ষেপণের তীব্রতাটা λ⁴ এর সঙ্গে ব্যস্ত অনুপাতিক। ঠিক আছে, তাহলে নীলের সব থেকে কি হয় বিক্ষেপণ আমরা বেশি হয় জানলাম কেন? কারণ ল্যামডাটা সব থেকে কম, আমরা আগেই পড়েছি। তাহলে ল্যামডা সব থেকে কম, বিক্ষেপণ বেশি মানে কি চারিদিকে ছড়িয়ে যায়, ওই জন্য আমরা সারা আকাশকে পৃথিবী জুড়ে নীল দেখতে পাই। ঠিক আছে, আর আরেকটা জেনারেল প্রশ্নের উত্তর দেওয়া যায় যে লাল আলো ট্রাফিকে কেন ব্যবহার করে? ট্রাফিক সিগনালে বা রেলের যেখানে সিগনালে লাল আলো কেন ব্যবহার করা হয়? লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, তার মানে বিক্ষেপণ কম হবে। তরঙ্গ দৈর্ঘ্য বেশি মানে বিক্ষেপণ কম, তাহলে বিক্ষেপণ কম মানে কি? মানে বেশি ছড়ায় না, বেশি ছড়িয়ে যাবে না, তার মানে কি এক জায়গাতে স্থির থাকবে, মানে দূর থেকে লাইটটাকে ভালো দেখা যাবে। ওই জন্য লাল আলোকে সিগন্যাল হিসেবে ব্যবহার করা হয়, লাল আলোকে ভালো দেখানোর জন্য। অনেক দূর থেকে লাল আলোকে পরিষ্কার ভাবে স্পষ্ট ভাবে দেখা যায়, বেশি ছড়িয়ে যায় না, বিক্ষেপণ বেশি হয় না। ঠিক আছে, আরেকটা হতে পারে যে সূর্যাস্তের সময় সূর্যকে বা সূর্যাস্তের সময় বা যখন সূর্য ওঠে তখন তাকে লাল দেখায় কেন? কারণ সূর্য যখন একদম অস্ত যায় বা ওঠে তখন দিগন্ত রেখার কাছাকাছি থাকে, তাহলে আলোটাকে অনেক দূর থেকে আসতে হয়, অনেক দূর থেকে আমাদের চোখে আসে। ঠিক আছে, অন্য রশ্মিগুলো যখন আসে, অন্য বা নীল ভিপজিওরের মধ্যে যে রশ্মিগুলো আছে সেগুলো সবার ক্ষেত্রে সবার রশ্মিগুলো বিক্ষেপিত হয়, নীলটা বেশি বিক্ষেপিত হয়, সব থেকে কম বিক্ষেপিত হয় কোনটা? লাল আলোটা। কারণ তার বিক্ষেপণের মাত্রাটা আই ভ্যারি λ⁴, ল্যামডা বেশি বিক্ষেপণ কম হয়, ওই জন্য আমরা দূর থেকে লাল আলোটাকে দেখতে পাই। লাল আলো সব জায়গাতেই দূর থেকে দেখতে পাওয়া যায় কেন? কারণ তার বিক্ষেপণের মাত্রা খুব কম হয়, বিক্ষেপণ খুব কম হয়, ওই জন্য স্থির ভাবে দূর থেকে অনেক দূর থেকে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, কেন? কারণ সেগুলো বিক্ষেপণটা কম হয়। ঠিক আছে, বেশ। আরেকটা প্রশ্ন হতে পারে যে চাঁদকে দেখবে যে বিকাল বেলাতে চাঁদ যদি ওঠে তাহলে সাদা দেখায়, কেন দেখায়? কারণ পৃথিবীটা হচ্ছে লাল কালারের, সরি ভুল বললাম, বেরিয়ে গেল ভুল করে। পৃথিবীর আকাশটা হচ্ছে নীল কালারের, আর চাঁদটা আসলে হলুদ কালারের, চাঁদটা হচ্ছে হলুদ, রাত্রে দেখবে হলুদ লাগে, তাহলে চাঁদটা হলুদ আর পৃথিবীর আকাশটা হচ্ছে নীল। সেই নীল আর হলুদ মিশে একটা বর্ণ তৈরি করে, যেটা হচ্ছে তোমার কি, যে একটা বর্ণ তৈরি করে যেটা হচ্ছে তোমার পরিপূরক বর্ণ, যেটা হচ্ছে তোমার সাদা। আমরা কাপড়ে যখন নীল দিই, সাদা কাপড়ে, যেটা বেশি পরিমাণে সাদা ধবধবে সাদা হয়ে যায়। আসলে দুটো বর্ণ মিশে যখন সাদা আলো তৈরি করে তখন তাদেরকে পরিপূরক বর্ণ বলে। হলুদ আর নীল হচ্ছে পরিপূরক বর্ণ, ওই জন্য হলুদ আর নীল মিশে সাদা তৈরি করে, ওই জন্য বিকালবেলাতে সাদা দেখায়। তারপর যখন সূর্যটা অস্ত চলে যায়, অন্ধকার হয়ে যায়, তখন নীল আলোটা থাকে না, ওই জন্য তখন আমরা শুধু কি দেখতে পাই? তখন আমরা শুধু হলুদ দেখতে পাই। ঠিক আছে, বেশ। আরেকটা জিনিস তোমাদের এখানে জানিয়ে রাখি, যদি তোমরা মানে জানতে চাও যে লাল আলো আসলে, এই সাদা আলো আসলে 7টা আলো দিয়ে তৈরি, তাহলে একটা পরীক্ষা আছে নিউটনের চাকতির পরীক্ষা। একটা এইভাবে নিউটন একটা চাকতি তৈরি করেছিলেন, যেখানে 7টা ঘর করেছিলেন। এবার রাফলি দেখাচ্ছি, 7টা ঘর করেছিলেন, দিয়ে এখানে ভিপ জিওর টেনেছিলেন, এখানে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, অরেঞ্জ, ইয়েলো, রেড, এইভাবে তিনি ছক করে প্রত্যেকটাকে আলাদা আলাদা রং করেছিলেন। দিয়ে তাদেরকে অনেক জোরে ঘুরিয়ে দেখেছিলেন যে দূর থেকে সাদা দেখাচ্ছে, দূর থেকে কি দেখাচ্ছে? সাদা দেখাচ্ছে, মানে একটা লাল আলো 7 রঙের আলো দিয়ে তৈরি হয়, 7টা রঙের আলো দিয়ে তৈরি হয়। ঠিক আছে, তো আমাদের এখানে আলো চ্যাপ্টারটা পুরোপুরি শেষ হলো। আমরা এরপর আলো থেকে সিলেবাস এগিয়ে গেলে আমরা আলো থেকে পরে আমরা এখান থেকে আমরা যে কি বলে গাণিতিক প্রশ্নের সমাধান করেছি রৈখিক বিবর্ধন থেকে। এরপরে আমরা আলো চ্যাপ্টারের প্রিভিয়াস এর কোয়েশ্চেন, মানে আগের বছর যে কোয়েশ্চেন গুলো এসেছে কিছু কোয়েশ্চেন, সেইগুলোর আমরা অ্যান্সার পরে আমরা পার্ট 10-এ আমরা বা কোয়েশ্চেন অ্যান্সারের পার্ট 1-এ আমরা করব। ঠিক আছে, আর তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখো তাহলে অবশ্যই দেখবে। আর অন্য চ্যাপ্টারও এখানে করানো হয়েছে, সেই চ্যাপ্টারগুলোর লিঙ্কগুলো তোমরা ডেসক্রিপশনে কমেন্ট বক্সে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। আর মাধ্যমিক অঙ্ক এখানে করানো হচ্ছে, সেই অঙ্কের মানে পার্টগুলো তোমরা দেখে সেখান থেকে করতে পারো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ।